জানাচ্ছি আমি সিনহাইমে সাঈদ, চ্যানেল আই ক্রাউন সিমেন্ট 10-এর কথা দেশের কথা অনুষ্ঠানে। আজকের এই অনুষ্ঠানে বিষয়বস্তু হচ্ছে দেশে চলমান আইনের প্রক্রিয়ায় বিভিন্ন গতিবিধি, এবং এই আলোচনায় আমরা আমন্ত্রণ জানিয়েছি আমার ভাই আছেন সিনিয়র অ্যাডভোকেট MK রহমান, সাবেক অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমার ডানে আছেন AKM পাটোয়ারি, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও রাজনীতি বিশ্লেষণ। শুরু করছি আমি জনাব অ্যাডভোকেট MK রহমানের কাছ থেকে। আপনি দীর্ঘদিন ধরে আইন পেশার সাথে জড়িত আছেন এবং নিঃসন্দেহে বাংলাদেশের অভিজ্ঞ আপনি আইনজীবী। বর্তমানে দেশে যে সংকট দেখা দিচ্ছে, বিশেষ করে সাংবিধানিক প্রক্রিয়া, এই যে ধরেন আমাদের দেখতেছি সামরিক বাহিনীর কিছু অফিসারদের বিচার হচ্ছে, এবং এই বিচারের সম্পর্কে আপনার ব্যক্তিগত বিশ্লেষণটা কি? বিচারে তো একটা ট্রাইব্যুনালে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে ওখানে বিচার শুরু হয়েছে। বিচার করার প্রারম্ভিক যে কাজটা সেটা শুরু হয়েছে, এবং একটা গুম কমিশনের রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতে এদের নামগুলো এসছে। এরা ডিউরিং দ্য পাস্ট গভর্নমেন্টের সময় গুম কমিশন বলেছে তারা গুমের সঙ্গে জড়িত ছিল, হত্যার সঙ্গে জড়িত ছিল, এই ধরনের কতগুলো অপরাধের সঙ্গে জড়িত ছিল। আমি রিপোর্টটা দেখিনি, যা টেলিভিশনে যা মিডিয়াতে যা খবর আসছে, সেই নামের ভিত্তিতেই এরা এই একটা কমপ্লেইন আসছে, এখানে অভিযোগটা আসছে ট্রাইব্যুনালে। সেই ট্রাইব্যুনাল কগনিজেন্স নিয়েছেন, নেওয়ার পরে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছেন। এবং আর্মি, তারা তো সার্ভিং অফিসার 15 জন, তাদেরকে অ্যাটাচমেন্টে ক্লোজ করে অ্যাটাচমেন্টে নিয়ে গেছে ওদের যা নিয়ম অনুযায়ী, নিয়ে একটা জায়গায় রেখেছে। সেখান থেকে কোর্টে প্রডিউস করে, ট্রাইব্যুনালে প্রডিউস করেছে। তার মানে দে হ্যাভ বিন টেকেন টু কাস্টডি। এখন তাকে জেলে দিয়ে দিচ্ছে আবার। এখন যে অফেন্স, এই অফেন্সটা আর্মি অ্যাক্টের আওতায় যাবে না। এটা তারা যে অফেন্সটা করেছে, গুম কমিশন বলেছে যে এরা হত্যার সঙ্গে, গুমের সঙ্গে জড়িত ছিল। সো সেই জন্য বলছে যে না, এটা আর্মি অ্যাক্টের আওতায় যাবে না, এটা ওই ট্রাইব্যুনালে বিচার হবে। বিচার ট্রাইব্যুনালে করছে আর কি। এখন যদি কেউ এটা চ্যালেঞ্জ করে কোথাও, সেটা তখন দেখা যাবে। এখন তো আর এই প্রশ্ন করা যাচ্ছে না। কেউ যদি তারা চ্যালেঞ্জ করে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, তখন এই প্রশ্নটা আসবে যে whether this tribunal has jurisdiction or not. আপনাকে ধন্যবাদ। জনাব AKM পাটোয়ারি, আপনি একজন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, রাজনীতি বিশ্লেষক। জনাব MK রহমান যে কথাটা বললেন, আইনের দৃষ্টিতে বলছেন তিনি, আপনি মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে আপনার পর্যবেক্ষণটা কি? আইনের, আপনি যেটা বলতে চাচ্ছেন, আপনার সাবজেক্টে যে আইনের ব্যত্যয় আছে কিনা, এই প্রক্রিয়ার মধ্যে আইনের ব্যত্যয় আছে। কারণ হলো যে এটা প্রথমত কোর্ট যে বলছে, ইন্টারন্যাশনাল কোর্ট, এটার অপারেটর হলো ন্যাশনাল, এটা আন্তর্জাতিক বা বাইলেটার অনেকগুলি রাষ্ট্রের সাথে জড়িত না। যেমন স্বাধীনতা সংগ্রামের সময় আমরা করছি, সেই সময় পাকিস্তান জড়িত ছিল, অন্যরা ইন্ডিয়া জড়িত ছিল, সেটা ইন্টারন্যাশনাল কোর্ট করছে, বলা হয়েছে, ঠিক আছে। কিন্তু আমার অপরাধটা হচ্ছে লোকালি, ন্যাশনাল প্রবলেম। তো ন্যাশনাল প্রবলেম হলে ইন্টারন্যাশনাল করলো আসলো কোত্থেকে? এ তো ইন্টারন্যাশনাল কোনো ব্যাপার নাই তো এখানে। এই দেশের লোক, এই দেশের আইনের আওতায় তার বিচার হবে, এই দেশে অপরাধ করছে সে, যদি সে অপরাধ করে থাকে। তাহলে এখানেও একটা পদ্ধতিগত ভুল আছে তাদের। দ্বিতীয়ত হলো যেটা হলো যে আপনার এখানে ডিফেন্স মিনিস্ট্রির বাড়িটা জেলখানা ডিক্লেয়ার করলো এদেরকে অ্যারেস্ট করার আগেই। তো ডিফেন্স মিনিস্ট্রির জায়গা একজনের গোয়ালে আরেকজনের দোয়া দিতে পারে না, সেখানেও আইনের ব্যত্যয় আছে। আইনের ব্যত্যয় কি? প্রথমত এই জায়গাটা অ্যাকুজিশন করা দরকার ছিল হোম মিনিস্ট্রি অ্যাকুজিশন করার পরে সম্পত্তিটা চলে আসতো ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে। জমি সম্পত্তিটা যে জেলখানা ডিক্লেয়ার করছে, এটা চলে আসতো হোম মিনিস্ট্রির আন্ডারে। তাহলে পদ্ধতিগত কোনো ত্রুটি হইতো না, ব্যর্থ হইতো না। এখানে ব্যর্থ হয়েছে, কারণ ব্যবহার হচ্ছে এখানে অনভিজ্ঞ লোকজনের কারণের জন্য। একই জিনিস কিন্তু দেখেন, পদ্ধতিগত ভুল কারণের জন্য এটা ইন্টারন্যাশনালি গ্রহণযোগ্যতা এবং এরা বেনিফিট অফ ডাউট পাবে, এই যে অ্যাকিউজ লোকগুলি। 1 2 নম্বর হলো আর্মির আইনে বলা আছে, যেমন আর্মি করে রাষ্ট্রপতি মেরে যায়, খুন করে রাষ্ট্রপতি মেরে ফেলে, তো তাদের আইনটা কোথায়, বিচারটা কোথায়? কোর্ট মার্শাল হবে। কারণ যেহেতু এই অফিসারগুলি সার্ভিং অফিসার, ওখানে ক্যান্টনমেন্ট অ্যাক্টে বলা আছে যে এআরে তো আছে যে এখানে আপনার যদি কোনো রকমের দায়িত্বরত অবস্থায় সে যদি কোনো অপরাধ করে থাকে, তাহলে ওইখানে এক্সিস্টেন্স যে ল আছে, ওই ডিপার্টমেন্টাল লর উপরে তার বিচার করা হবে। বিচারের মানেটা কি? বিচারের মানে আমি একটা মেসেজ দেওয়ার কথা, তুমি অন্যায় করলে অন্যায় আনপানিশ যেতে পারবে না। তো আনপানিশটা তো আর্মির আরেকটা করা যেত, কারণ এর আগে আর্মির অনেক লোকের মৃত্যুদণ্ড হয়েছে আর্মির অপরাধের জন্য। তো এটা এনাদের অভিজ্ঞতা কম, কারণ যে জন্য তারপরে ইন্টারিম যে গভর্নমেন্ট আছে তাদের এইভাবে আইনগত দিকে বাস্ট নলেজ নাই। যেমন আপনি এই ব্যত্যয় দেখেন আপনার কীভাবে নাই, সেটা এখন উনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিল, উনি ওই সময় অন্যায়ের প্রতিবাদ করে উনি রিজাইন করছে। ওই সময় তো উনি অ্যাটর্নি জেনারেল হইতেন। তো উনি নিশ্চয়ই এই ব্যাপারে উনি এটা প্র্যাকটিস করে, আমরা তো প্র্যাকটিস করি না, ল হয়তো আমাদের জানা আছে। কিন্তু ওখানে দেখেন আপনি সরকারের যে বেকম তৈরি হয়েছে,
তাহলে রাষ্ট্র তো বিনা ইয়ে ছাড়া চলে না, উইদাউট হাজব্যান্ড তো কোনো ইয়ে চলতে পারে না। তো এখানে রাষ্ট্রের একটা কেয়ারটেকার থাকে, গভর্নমেন্ট থাকে, সরকার থাকে। তো সরকারের মধ্যে 3 দিন সরকার নাই। তো 3 দিন সরকার না থাকলে সরকারের আইনে বলা আছে সরকারের সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি নিয়োগ দিবে। তাহলে আমাদের অ্যাটর্নি জেনারেল নিয়োগ করলেও কীভাবে? তখন তো সরকারে নাই, সরকার আসেই নাই, তখন ইউনুস গভর্নমেন্ট সাহেব তখনও বাইরে। তো এখানে আইজি নিয়োগ হয়েছে, তাহলে এখন এই অ্যাটর্নি জেনারেলের যে বৈধতা, এখানে অ্যাপয়েন্টমেন্টটা অবৈধ হবে এবং ওনার টাকা পয়সা সব ফেরত দেওয়া লাগবে যদি না পরবর্তী ঘটনোত্তর অনুমোদন না দেওয়া হয়, উনি জানবে। তারপরে আইজি নিয়োগ দেওয়া হয়েছে, তো আইজি নিয়োগ কার পরামর্শ কমে? কারণ রাষ্ট্রপতির নিজস্ব কোনো, যেমন রাষ্ট্রপতি কবজ জেরত করা ছাত্র কোনো ক্ষমতা থাকে না। এটা আমাদের শাহাবুদ্দিনের মতো, যে এখানে চিফ জাস্টিস ছিল, সে সরকারের এই কথা বলে গেছে। তাহলে আমাদের এখন যে রাষ্ট্র যিনি আছেন, রাষ্ট্রপতি উইদাউট সরকার প্রধানের পরামর্শ কম ছাড়া কোনো নিয়োগ দিতে পারবে না। তাহলে এই যে গ্যাপটুকু তৈরি হলো এদের অনভিজ্ঞতার কারণ, গ্যাপটু কন্টিনিউশন, তাহলে কন্টিনিউশন কীভাবে করতে পারতো? কন্টিনিউশনটা এভাবে করতে পারতো যদি রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ জারি করে দিত যে চিফ অ্যাডভাইজার অন্য অ্যাডভাইজার নিয়োগ না করা পর্যন্ত রাষ্ট্রপতি একে অঙ্গে 2 রূপ, 2 in 1, সে রাষ্ট্রপতি অ্যাট দ্য সেম টাইম সরকার প্রধানও থাকতো। যদি একটা অধ্যাদেশও জারি করতো তাহলে এই কন্টিনিউশন থাকতো। এটা অধ্যাদেশ দিয়ে করা যায় না, যেটাও করে রাষ্ট্রপতির আদেশ দিতে পারে। অধ্যাদেশ দিয়ে করা যায় না, রাষ্ট্রপতি সেই পাওয়ার নাই কনস্টিটিউশনে। না না, যদি কোনো কথা নাই, বিশেষ কারণে না, কোনো বিশেষ কারণ না, তাহলে রাষ্ট্র কি হবে? তাহলে এই কনস্টিটিউশন, তাহলে গ্যাপটা কি হবে? এই কনস্টিটিউশনটাকে মেনেই ওথ নিয়েছেন সরকার। ওটা আসতেছি আমি, ওটা আমি আসতেছি, কনস্টিটিউশনটাকে মেনেই ওথ নিয়েছেন আন্ডার দিস কনস্টিটিউশন। এখানে কোনো অর্ডিন্যান্স জারি করে কোনো ভ্যাকুয়াম ক্রিয়েট করে নাই, কোনো স্থগিত করে নাই। কনস্টিটিউশন মেনে চলবো এবং এই কনস্টিটিউশনে কোনো সবকিছু মেনেই আমরা, রাইট, আপনি সঠিকই বলছেন এটা। কারণ যদি অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সংবিধান অনুযায়ী আমরা দেশ পরিচালনা করি। না, আমি সে কথাই বলতেছি, এখানে অন্য কোনো, না আমি সে কথাই বলতেছি, ইফস এন্ড বাট না, সে কথাই আমি বলতেছি যে এখানে তাইলে সংবিধানের আলোকে যখন শপথ নিচ্ছে তার সংবিধান ম্যান্ডেটরি প্রতিপালন করা, কিন্তু এখনো দেখা যাচ্ছে সংবিধানে আলোকে তার শপথ নিচ্ছে কিন্তু সংবিধান মানতেছে না। কারণ আমাদের চিফ অ্যাডভাইজার তো অ্যাডভাইজার, তাহলে প্রশ্ন আসে তাহলে ওই অ্যাডভাইজারের কাছে তাহলে রাষ্ট্রপতি প্রেসিডেন্ট, তাহলে প্রেসিডেন্টের কাছে উনি নিয়ম হলো ওনার অ্যাক্টিভিটি দেশের বাইরে গেলে এগুলো রিপোর্ট করতে হবে রাষ্ট্রপতির কাছে। উনি করছেন না, সেটা তাদের করছেন না, কিন্তু করছেন না করার যথেষ্ট কারণ আছে। কিন্তু এই যে একটা গোজামিল, আমি সেটাই বলছি, ব্যত্যয়ের কথা তো বলতেছি আমরা, আমাদের সাবজেক্ট হলো করা উচিত ছিল, তাহলে ব্যত্যয়টা আছে ওখানে আছে। তাহলে হয় তারা সংবিধান স্থগিত করে সরকার ফর্ম করে, বিপ্লবী সরকার ফর্ম করতে হবে না, সেটাও করা যাবে না, না সেটাও করেন না, করতে পারে, এটা স্থগিত করে দিয়ে যদি আমি, এটা করা যায় না, এগুলো না যায় না কেন? না যায় না, যাবে না কেন? ওটা সংবিধান স্থগিত করে যায় না, স্থগিত কে করবে? আমাদের সংবিধান যখন ওরকম করে মার্শাল ল ইজ এ জ্যাঙ্গেল ল, না যখন করে তখন তো এটা থাকে না, না থাকে না। এখানে আন্ডার দি কনস্টিটিউশনাল ডিসপেনসেশন এটাকে স্থগিত করা যায়। আপনি সময় বলেন, তো তারা বুঝেই করছে, আপনি ওইটা বলেন, আপনি সময় আমি আমারটা বলতে দেন, ওইটা আপনি সময় আমি বলেন কোনটা বুঝছেন। আন্ডার দি কনস্টিটিউশন যখন আপনি ওথ নেছেন কনস্টিটিউশন আওতায়, তখন অন্য কোথাও যেতে পারবেন। ওখানে ওথ নেছেন যে আপনি ইন্টিরিয়াম কোনো কথা লেখা আছে সংবিধানে, সেটা সুপ্রিম কোর্ট থেকে একটা অপিনিয়ন নিয়ে নিয়েছে। অপিনিয়ন কোথায়? অপিনিয়ন তো পাবলিক আনতে পারে, অপিনিয়ন নিয়েছে, ওপেন তো এখন পর্যন্ত পাবলিক এতে আসে না। ও আজ দেশে এক পৃষ্ঠার একটা অপিনিয়ন আছে, সেখানে বলছে মহসিন রশিদ সাহেব মামলা করার পরে কবি দিতে পারে না, যেহেতু মামলা মহসিনের পেন্ডিং আছে, ওটা নিয়ে বেশি আলোচনা করা যাবে না। না ওটা 3 নাম্বার লিস্ট, না ওটা এখনো 3 নম্বর আছে কিন্তু দিতে পারে না এখনো। যাই হোক, আপনি ওটা হিয়ারিং এর পর্যায়ে আছে, বলেন, আমি আবার কে হায়রা দেব, আমি এটা বলি, আপনি আপনার জায়গায় বলেন। নিয়ম হলো আপনি যে কোনো একটা ফর্মুলা যেতে হবে, হয় সংবিধান মানতে গেলে সংবিধান প্রতিপালন সব কিছু ম্যান্ডেটরি, আর না হলে সংবিধান স্থগিত করে আপনাকে যাইতে হবে। আপনি যে তখন বিপ্লবী সরকার যা খুশি তাই করতে পারবেন। এখন আসতেছে দেখেন, এ পাকে এখন তত্ত্বাবধায়ক যে আমাদের একটা সিস্টেম ছিল, সেই সিস্টেমটা কোনো আবেদন নিবেদন কিছু করে নাই, কোনো ধর্মঘট করে নাই, অথচ এই ইন্টেরিয়াম তত্ত্বাবধায়ক আনার জন্য অনেকগুলি লোক মারা গেছে, অনেক আন্দোলন করতে হয়েছে। এক কলমের খোঁচায় সেটা প্রিভিয়াস গভর্নমেন্ট ওইটা বাতিল করে দিছে, কেউ কোনো জনগণের কোনো ডিমান্ড এটা করে দেওয়ার পরে এখন আবার সেটা যখন মামলা হয়েছে, তাহলে এটা অটো রিস্টোর হবে কিনা প্রশ্ন দাঁড়াচ্ছে এটা। তাহলে ওইটা যদি এখন বাই দিস টাইম যদি এটা আসে, তাহলে দুইটা গভর্নমেন্টের অস্তিত্ব তো এখানে একসাথে দুইটা গভর্নমেন্ট চলতে পারবে না, তাহলে এদের অস্তিত্ব কোথায় হবে? এবং পরবর্তীকালে যদি এই গভর্নমেন্টের এটা যদি তারা সংসদে না পাশ করে, এটা এদের কার্যকলাপ সবগুলো অবৈধ হবে। আপনাকে ধন্যবাদ। পাটোয়ারি সাহেব যেটা বললেন, ডক্টর পাটোয়ারি, পাটোয়ারি, আপনার নিজস্ব বিশ্লেষণটা কি? না, রিভাইভ হয়ে যাবে, সরকার তো আর রিভাইভ হবে না। 13th অ্যামেন্ডমেন্টটা যদি বাতিল হয়ে যায় রিভিউতে, এটা রিভিউ পেন্ডিং ছিল, সেই রিভিউটা হিয়ারিং হচ্ছে। হিয়ারিং হলে যদি যেটা তত্ত্বাবধায়ক সরকার যেটা দ্বারা বাতিল হয়েছিল সেই রিভিউতে ওই জাজমেন্ট যদি সেটিসফাইড করে, তাহলে এটা তখন কোর্ট কীভাবে রেস্টোর করবে তা জানি না। এখানে দুইটা ভিন্ন মত আছে, যেখানে
বাই অপারেশন অফ দি জাজমেন্টও রেস্টোর হতে পারে, অথবা বাই এ লেজিসলেশনও হতে পারে। ওই যে জাজমেন্টের পরে এটা লেজিসলেশন করে হতে পারে, তো সেটা করতে গেলেও পার্লামেন্টে লাগবে। তো যেহেতু আমাদের 8th অ্যামেন্ডমেন্টের কেসে একটা নজির আছে, বাই অর্ডার অফ দি জাজমেন্ট অফ দি সুপ্রিম কোর্ট এটা রেস্টোর হয়ে গেছিল আর্টিকেল 100টা। এটাও সে ধরনের আর্গুমেন্ট হচ্ছে আর কি। সেটা হলে দেখা যাবে যে তখন কি ডিসপেন্সেশন, এটা রেস্টোর হয়ে গেলে তখন কারা কেয়ারটেকার গভর্নমেন্ট হিসাবে দায়িত্ব নেবেন, সেটা একটা প্রশ্ন আসবে। আচ্ছা, ওই প্রশ্ন আসবে, কিন্তু এনারা যে ফাংশন করবে যারা আছে তারা নিতে পারবেন কিনা এই ডিবেটটাও তখন চলে আসবেন। তখন তো কনস্টিটিউশনের যে প্রভিশনগুলো আছে 13th অ্যামেন্ডমেন্টে ওটার ভিতরেই যাবে। তো ওটার ভিতরে গেলে জুডিশিয়ারিকে বাদ দিয়ে ওখানে করতে বলছিলেন, শুধু জুডিশিয়ারিকে বাদ দিয়ে জাস্টিস খালিদ হকের যে জাজমেন্ট, যে জুডিশিয়ারি বাদ দিয়ে এটা করবেন, দুটো টার্ম যদি করে সেখানেও পার্লামেন্টে যেতে হবে, সেই পার্লামেন্টও এখন নাই। তো এখন সুপ্রিম কোর্ট তাদের উইজডম এটা কিভাবে যদি রিভিউটা অ্যালাউ না হইলে উডবির উপরে ওটাও সাবজুডিস ম্যাটার, হিয়ারিং হচ্ছে কোর্টে, আমিও পরশুদিন শুনে আসছি আর কি। তো ওটা নিয়ে এরকম কোনো এমন মন্তব্য করা যাবে না যেটা ওইটা এফেক্ট করে, সেটা করা যাবে না। বাট এই জাজমেন্টটা হওয়ার পরে তারা দেখবে যে হাউ টু, কোনো অ্যাম্বিগুইটি থাকে না, একটা প্রবলেম, কারণ গভর্নমেন্ট একটা আছে এখানে, যেভাবেই হোক একটা গভর্নমেন্ট আছে, একটা অপিনিয়নের ভিত্তিতে তারা ইন্টারিম গভর্নমেন্টের প্রভিশন আমাদের কনস্টিটিউশনে নাই, না হয় কেয়ারটেকার গভর্নমেন্টেরও প্রভিশন নাই, সেটা বাই ইট হ্যাজ বিন টেকেন আউট অফ দি কনস্টিটিউশন বাই 13th অ্যামেন্ডমেন্ট। এই বিষয়টা আমাদের অপেক্ষা করতে হবে কি হয় না হয়। তাহলে এটা এই আর্টিকেল 106-এর যে অপিনিয়নটা নিয়ে এই গভর্নমেন্ট ফর্ম করছে সেটাও কোর্টে পেন্ডিং, ওটাও চ্যালেঞ্জ হয়েছে। আবার 13th অ্যামেন্ডমেন্ট সেটাও শুনানি হচ্ছে। এখন কোর্ট আফটার হিয়ারিং এটা রেস্টোর করবে কি করবে না, অথবা ডিসমিস করবে কি করবে না, এটা তো আমরা জানি না। আমরা একটা ইসের ভিতরে আছি যে বোধহয় রেস্টোর হয়ে যেতে পারে, মানে কেয়ারটেকার গভর্নমেন্টটা রেস্টোর হয়ে যেতে পারে, কোর্ট তো নাও করতে পারে, ইন দেয়ার উইজডম করতেও পারে। আপনি সরাসরি করতে গেলে তো আপনি বিচারকের ওখানে আসন যেয়ে বসতে, এটা হিয়ারিংয়ের সময় বলা যাবে না, বিকজ দি চিফ জাস্টিস হু ইজ প্রিজাইডিং ওভার দি বেঞ্চ উনিও তো জানেন না রেজাল্টটা কী হবে, তাই না? সময়ের ব্যাপার আছে, সময় সাপেক্ষ ব্যাপার আছে না, এই আগামী সপ্তাহে অথবা পরের সপ্তাহে শেষ হয়ে যাবে, বাট কেউ তো বলতে পারে না যে আলটিমেটলি কী হবে। হিয়ারিং হচ্ছে, ওই জাজমেন্টের লুফলসগুলো কী আছে সেটা দেখাচ্ছে, চেষ্টা করছে। তো ওরা ওই অ্যাটর্নি জেনারেল বলবেন, তারপর ওই জামাতের লয়ার তারা বলছে, তারপর বিএনপির পক্ষ থেকে তারা বলছে, এখানে আওয়ামী লীগের কেউ ডাকছে কিনা তা বলতে পারে না, ওরা বোধহয় অরিজিনালি তাদেরকে ডাকছিল, যতদূর মনে পড়ে আর কি, আমার ঠিক খেয়াল নাই, ইফ আই এম নট রং। তাহলে এই হিয়ারিংয়ের পরে একটা সিদ্ধান্তে তারা আসবেন যে এই তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা যেটা বাতিল করা হয়েছিল, এটা আর একটা জিনিস আছে, বাইরে যারা লোক তাদের ভিতরে মিসকনসেপশনও কাজ করে। 13th অ্যামেন্ডমেন্টে জাজমেন্ট দিয়ে এটা বাতিল করে দিল, প্রসপেক্টিভলি বাতিল করছে, আবার বলে দিলেন ওখানে 4:3 জাজমেন্ট। অনেকে হয়তো বলতে পারে যে উনি একা রায় দিয়েছেন, উনি একা রায় তো কোনো কাজ হবে না, ওনারা 4 জন একদিকে, হি ইজ এ স্পোক্সম্যান চিফ জাস্টিস, আর 3 জন ডিসেন্টিং জাজমেন্ট দিয়েছে। এইটা এখন অ্যাপিলেট ডিভিশন রুলস অনুযায়ী মেজরিটি শ্যাল প্রিভেইল। আর যদি ইকুয়াল হয়ে যেত তাহলে হাইকোর্টে কয়জন, ওখানে কয়জন, এই মিলে হিসাব হইতো। আবার বাইরের লোকরা তো এগুলো জানে না, তাই না? একটা হাসপাতাল কীভাবে চলে তো আমরা বলতে পারি না, আমরা বলতে পারি কোর্টের কথা। এখন কোর্টের সব জিনিস যদি বাইরে আলোচনা করে এটা ঠিক না। এখন এই প্রশ্নটা এখানে এই তত্ত্বাবধায়ক সরকারের জাজমেন্টটা যখন 13th অ্যামেন্ডমেন্টের জাজমেন্টটা যখন বের হলো, তার আগেই কিন্তু 15th অ্যামেন্ডমেন্ট হয়ে গেছিলো। কাজে দ্যাট জাজমেন্টের ওইটা যে একটা ম্যান্ডেটরি অ্যাপ্লিকেশনটা সেটাও ছিল না, বিকজ 15th অ্যামেন্ডমেন্ট করিয়া ওইটা বাতিল করে দেওয়া হয়েছে, কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম আর নাই। তখন তো জাজমেন্ট বের হয়েছে পরে, তো যেহেতু আর বাই অ্যাক্ট অফ পার্লামেন্ট জাজমেন্টও বাতিল করতে পারে কোর্টের, জাজমেন্ট একটা দিল কিন্তু একটা আইন করে পার্লামেন্টে ওটাকে নালিফাই করতে পারে, সেটা পারবে। এছাড়া পারা সম্ভব না কেউ। আপনাকে ধন্যবাদ, ভালো। এছাড়া পারা সম্ভব না ওর পক্ষে। এখন এই দুটো ইস্যুই মনে রাখতে হবে। আমরা যখন একটা আলোচনা করছি এখানে হাইস্ট কোর্টে পেন্ডিং আছে, কাজে বুঝে শুনে কথাবার্তা বলতে হবে, কারণ কোর্টও জানে না হোয়াট উইল বি দ্য আউটকাম, তাই না? এটা আর্গুমেন্ট হচ্ছে ওই পর্যায়ে। আর 106-এর যে আর্টিকেল অপিনিয়নের ভিত্তিতে যেটা
এই গভর্নমেন্ট দায়িত্ব নিয়েছে, আমাদের ইন্টারিম গভর্নমেন্টের কোনো ছিল না, প্রভিশন নাই। তো ওরা ওখানে বলেছে যে ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে দায়িত্ব নিতে পারবে কিনা, প্রধান উপদেষ্টা শপথ গ্রহণ করতে পারবে কিনা এবং অন্যান্য উপদেষ্টাদের নিয়োগ দেওয়া যাবে কিনা। সুপ্রিম কোর্টের একটা অপিনিয়নে বলছে তারা, অপিনিয়ন কীভাবে নিয়েছে, কোথায় নিয়েছে সেটা ভিন্ন জিনিস, কিন্তু একটা অপিনিয়নে দেখা যাচ্ছে বলছেন যে হ্যাঁ এটা এই অবস্থার প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের নিয়োগ দেওয়া যেতে পারে এবং তারা শপথও নিতে পারবেন। বাট দে হ্যাভ টেকেন ওথ মাইন্ডেড আন্ডার দি কনস্টিটিউশন, যেখানে কোনো ইন্টারিম গভর্নমেন্টের কোনো প্রভিশন ওখানে নেই, ওখানে কেয়ারটেকার গভর্নমেন্টের কোনো প্রভিশন নেই। ওখানে বলছে যে উই উইল অ্যাভয়েড বাই দ্য ম্যান্ডেট অফ দি কনস্টিটিউশন, উইল অ্যাভয়েড বাই দ্য ডিকটাম অফ দি কনস্টিটিউশন। তো এবং কোনো বিরাগ বা অনুরাগের বশবর্তী না হয়ে আমরা সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করব। এনিওয়ে দেশের ওই প্রেক্ষাপটে ওটা হয়েছে। এখনও দুটো জিনিসই পরিষ্কার সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, একটা হিয়ারিং চলছে আর একটা ওটার পরেই হিয়ারিং হবে। তো আমরা ওই আলোচনাটা এখানেই বাদ দিই। আপনাকে ধন্যবাদ, সুন্দর বলেছেন আপনি। জনাব AKM পাটোয়ারি, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হলো কিছুদিন আগে আমরা দেখলাম উপদেষ্টা পরিষদে RPU নিয়ে কিছু কথাবার্তা হয়েছে এবং কিছু তারা একটা রেজুলেশন পাস করেছে। এখানে দেখা যাচ্ছে বিশেষ করে নির্বাচন সংক্রান্ত ব্যাপারে যদি জোটভুক্ত নির্বাচন কেউ করে সেক্ষেত্রে দলীয় প্রতীক ব্যবহার করতে হবে, জোটের মানে কোনো দলের না। এটা কি আপনারা মনে করেন যে এই যে এত কমিশন, ঐক্যমত্য কমিশন বিভিন্ন আলাপ করলো 30টা দলের সাথে, এখানে অধিকাংশ কিন্তু ছিল ছোট ছোট দল, এখন তারা যদি জোটবদ্ধ নির্বাচন করতে চায় তাদের ভবিষ্যৎ তো একেবারেই জিরো। আমি ওই যে একটু ওনার এটা একটু বলি, সেটা হলো যে এইখানে সর্বসম্মতিক্রমে সংসদ কর্তৃক পাশ করার পরে খায়রুল হক এককভাবে সিদ্ধান্ত দিয়ে বিভিন্নভাবে এইটা জটিলতার ইয়ে করে না, উনি এককভাবে দেন, আবার একটু যাও ওনা দিছে ওইটা এককভাবে করেন। আমি বলি, আমাকে বলতে দেন একটু। না না, ওইটা বলেন কারণ এটা কন্টেম্পচুয়াস কথা। না আমি বলি আপনারে এককভাবে উনি সিদ্ধান্ত নিতে পারেন। ওখানে চিফ জাস্টিসের একটা ভোট। না আমি বলি আপনারে আওয়ামীর যে কোর্টের কথা বললে চলবে, সে কোর্টগুলি যে আমি জানি তো আমরা সবগুলি অ্যাপয়েন্টেড বাই আওয়ামী লীগ এবং খায়রুল হকের বাড়ি হলো গোপালগঞ্জে। তো কতগুলি জিনিসের সিমটমে ধরা বোঝাচ্ছে কেন হচ্ছে, কি সে কি হচ্ছে। আচ্ছা যাই হোক, আমি এইটি পর্যন্ত। আচ্ছা শুনেন, এই দলে আমরা তো ওয়ান ইয়ারে আছি, আপনি দলীয় ওইভাবে কথা বলেন না, মিলবে না আমার সঙ্গে। এভাবে বলছেন কেন? এখন যে অ্যাপয়েন্টমেন্টটা দিচ্ছে এটা কি আওয়ামী লীগ জোটে চলে আসে? না না, এখন যে অ্যাপয়েন্টমেন্টটা দিচ্ছে, আমার বক্তব্যটা আমার না না শুনেন না, এখন যে লেট আস কারেক্ট ইট, অসুবিধা নাই তো কোনো। এখন যে অ্যাপয়েন্টমেন্টগুলো দিচ্ছে এটা কি বিএনপি অথবা আওয়ামী লীগ দিচ্ছে? তা তো না, এই গভর্নমেন্ট দিচ্ছে না। ওই সময় কিন্তু অনেক ইয়ে করছে তো, সেটা তো আপনার ভিউ। তারা বলছে ঠিক দিচ্ছে না। তো সবগুলি লোকের অ্যাপয়েন্টেড বাই এখনো তো চিফ জাস্টিস আমরা লিগ্যাল পয়েন্ট আরাইজ আমরা আসি, আমি বলি ওটা, ওগুলো ওই লিগ্যাল পয়েন্টগুলো আলাপ করতে ভুল হবে, জোটে আসে। আচ্ছা জোটে আসে ওটাগুলো এই, কারণ আমার ওই কথাটা কারণ আছে তো, পিছনে ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে, যেহেতু লিগ্যাল ব্যাপার। আচ্ছা গেছে এটা না, লিগ্যালি বলতে এটা বললে 50 বছর আগে থেকে বলা যায় কারা কখন কি অ্যাপয়েন্টমেন্ট। আচ্ছা শুনেন, তার ঘটনা হয়েছে আমি ওই প্রশ্নটা এইটা হলো এক কারণ, এটা কারণ, এবং ওদেরকে সার্ভ করছে, ওদের এরা বেনিফিট নিছে এবং এটা নিছে। আচ্ছা গেল এটা। দ্বিতীয় হলো জোট, যেটা হচ্ছে যে হর্স ট্রেডিং। মানুষে বলছে যে আল্লাহ বলছে যে তুমি কি কমিটমেন্ট করলা মৃত্যুর শেষ দিন পর্যন্ত, কারণ প্রথমে মৃত্যুর পরে আল্লাহ জিজ্ঞাসা করো তুমি কমিটমেন্ট রক্ষা করছো কিনা। আর আমাদের রাজনীতিবিদেরা বলতেছে যে শেষ কথা বলে কোনো কথা না, এটা মুনাফিকের কথা। মুনাফিক বেহেশতের দ্বার পর্যন্ত পৌঁছবে না। তো সেখানে আল্লাহর কি বলছে আর এরা কি করতেছে। এখন যেটা হচ্ছে দেখেন, এরা সবসময় টাকা পয়সা দিয়ে কিছু লোক আছে, ওরা নিজের ভোটে কোনোদিনও এরা ইউনিয়ন পরিষদের মেম্বার হইতে পারবে না। যেমন দিলীপ বড়ুয়া, এরকম অনেক লোক আছে, সাক্ষী টাকি, এরা কিন্তু একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইতে পারে। নাম বলা না না, আমি বলি, আমি দরকার নাই, এটা আমারটা বলছে, আমার দায়িত্ব এটা। একজনের হার্ট করবেন কেন? দরকার নাই, না হার্ট না, যেটা বাস্তবতা, কনস্টিটিউশনে আছে, যেটা বাস্তবতা নেওয়া যায়, যেটা বাস্তবতা অতীতের রেকর্ড হলো কি, এরা করে কি, এরা যায় একটা জোট বাঁধে, দেখাচ্ছে আমার লোক 30 দল আছে, 14 দল আছে, কে হাজব্যান্ড আর ওয়াইফ এক দল, একটা 2 সদস্য আর নাই। আমরা এমনও দেখছি পার্টি ইন্ডিভিজুয়ালি ভোটে গেছে 6 ভোট পাইছে তারা, ওর পরিবারের ভোটে পায় নাই। তো এগুলির ফেটটা কি হচ্ছে এখন? এরা করতেছে, ইন্ডিয়াতে হয়, পাকিস্তানে হয়, কোথায় হয় সেটা বিষয় না, বিষয় হলো বাস্তবতা হলো যেটা কোথায় হয়, এরকম তো হয় আমাদের রাজনীতি করতেছে। তো এখন ঘটনা হচ্ছে কি, এইটা করার পরে, এটা করার পরে কি হচ্ছে, তারা যাইয়া ওই যে যদি একটা ইয়ে পায়, যেমন হাসান লোক ইনো, রাশেদ খান মেনন জীবনে কোনোদিন উপজেলা চেয়ারম্যান হইতে পারতো না, তারা মন্ত্রী হয়েছে কিছু ওই এই সিস্টেমটা করে। তাহলে এরা বেশি এখানে কমফোর্ট ফিল করে, এদের ন্যাশনাল ইন্টারেস্ট তাদের কত জড়িত না এইটার ব্যাপারে, তাদের পার্সোনাল ইন্টারেস্ট কতটুকু, তারা কীভাবে লুটপাট করতে পারবে, একটা মন্ত্রিত্ব নিয়ে এমপি নিয়ে গাড়ি আনতে পারবে কী করে, এই উদ্দেশ্যে এরা এসব করে, যেটা কোনো নেশার কোনো ইন্টারেস্ট নাই এখানে, জনগণের কোনো লাভ নাই এখানে।
তো এখন যেটা করতেছে এটা ভালো একটা সিদ্ধান্ত যে তুমি আর দল বদল করলে তুমি তোমার নিজের অস্তিত্ব থাকবে না, তোমার যে অরিজিনালিটি থাকতেছে না। কারণ তুমি যদি কোনো লোকে ধানের শীষে দাঁড় করায় অন্য মার্কা আসে, মশালে আসে, তাহলে কিন্তু ধানের শীষ নিতে হবে, তাহলে তার অস্তিত্বটা বিলীন হয়ে গেল। এখন তুমি যদি ওটা কুরবানি দিয়ে আসতে চাও আসো, এই সিদ্ধান্তটা সঠিক। তাতে হয়েছে কি ওই যে মুনাফিকি কমে যাবে, হর্স ট্রেডিংটা কমে যাবে। কারণ ওর যদি সে পার্টিকে ভালোবাসে, পার্টির মার্কাকে ভালোবাসে, তাহলে সে অন্য পার্টিতে যাবে না, অন্য মার্কা সে করবে না। কারণ আসলে তো যারা জনগণকেও ভালোবাসে না, তার মার্কাকেও ভালোবাসে না, তারা ভালোবাসে ক্ষমতা। বক্তব্য স্পষ্ট। জনাব রহমান, আপনি 1 মিনিট শেষ করে দেন এই যেটা বললেন, যেটা জোট এবং একক নির্বাচন। এটা আরপিও সংশোধন করছে। এটা জি, একটা জোটে ইলেকশন করলে তো অনেক সময় পলিটিক্যাল পার্টি, বড় পার্টি ছোট পার্টিকে অনেক সময় স্যাক্রিফাইস করতে হয় আর কি, ফর গ্রেটার ইন্টারেস্ট। এখন এখানে যদি তারা নিজের মার্কা নিয়ে ইলেকশন করে, অবভিয়াসলি এখানে ফেল করার সম্ভাবনাই বেশি থাকবে আর কি। এই তো সেটা জোটও অ্যালাউ করলেন, আর জোটকে হাত পা বেঁধে দিলেন মার্কা নিয়ে, এটা কতদূর জাস্টিফাইড হবে আমার মনে হয় এটা বোধহয় এটা ঠিক হচ্ছে না। ইলেকশন কমিশন যেটা করছে, আপনি জোট করতে বললেন, আপনি 30টা দল, যার ভিতরে 28টা দলই কোনো সিট পাবে না আমরা জানি। এই 30 পার্টি নিয়ে সংলাপ করছে না, না ইলেকশন কমিশন জোট করতে বলে না। ঐকমত্য কমিশন তো 30 পার্টি নিয়ে সংলাপ করেছে, এর মধ্যে 28 পার্টি তো সিট পাবে না যদি ইলেকশন ইন্ডিভিজুয়ালি হয়। এখন এদের জোটের ইলেকশন করলে তাদের কিছু ভাগযোগ দিতে হবে, ছেড়ে দেবো, আমার সিট আমি দেবো। অনেক গ্রেটার গভর্নমেন্ট চালাতে গেলে তো অনেক কিছু বিচার বিবেচনা করতে হয়, তাই না? বেশি স্যাক্রিফাইস একজন করেছে, তারে হয়তো না দিয়ে কম স্যাক্রিফাইস করছে, তাকে দেওয়া যায়। ধন্যবাদ। এইটা বোধহয় এটা না করলেও পারতো, কারণ ওদের জোটও অ্যালাউ করছে, জোট অ্যালাউ করবে, কিন্তু মার্কা যার যার মার্কায় ইলেকশন করতে হবে। আপনাকে ধন্যবাদ জনাব কে এম রহমান এবং জনাব পাটোয়ারি, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় যেহেতু শেষ হয়ে আসছে, সুযোগ নেই। দর্শক, আমরা ইতিমধ্যে কথা বলছিলাম দুজন বিদগ্ধ ব্যক্তির সাথে, যাদের মধ্যে একজন হচ্ছে এম কে রহমান, সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং প্রাক্তন আপনার দলের অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ এডিশনাল অ্যাটর্নি জেনারেল, এবং পাটোয়ারি এখানে মিডিয়া ব্যক্তি। দুজনেই ভালো বলেছেন, যুক্তি ভালো দিয়েছেন। আমাদের কাছে মূল আলোচ্য বিষয়টা ছিল এই সমস্যাগুলো তারা কীভাবে দেখছেন এবং তাদের ব্যাখ্যা বিশ্লেষণ, কোনটা ভালো কোনটা নেতিবাচক, সেই দায়িত্ব আপনাদের। আমরা শুধু তাদের বক্তব্যগুলো আপনার কাছে তুলে ধরলাম। ধন্যবাদ। আগামী দেখা হবে।